রাজ্যের শিক্ষক নিয়োগের অনিয়মিততার কারণে আমাদের রাজ্যের একটা বড় অংশ বিহারের দিকে মুখ চেয়ে একটু একটু করে প্রস্তুতি নিচ্ছে টার্গেট বিপিএসসি। ইতিমধ্যেই যারা স্টেট কোয়ালিফাইড ছিল না তারা স্টেট পরীক্ষা দিয়ে দিয়েছে এবং তার রেজাল্ট খুব শীঘ্রই বেরিয়েও যাবে এবং তারপরেই আবার বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নেওয়া হবে শিক্ষক নিয়োগের পরীক্ষা। তো সেই পরীক্ষাকে টার্গেট করে আমাদের রাজ্যের একটা বড় অংশের শিক্ষক পদপ্রার্থী প্রস্তুতি নিচ্ছে, যে কারণে এটা কিন্তু বেশ খানিকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় পৌঁছে যাওয়াটা খুব স্বাভাবিক। যে কারণে বিহারের একটা বড় অংশ কিন্তু বিক্ষুব্ধ হয়ে গেছে এই কারণেই যে অন্যান্য রাজ্য থেকে এসে প্রতিযোগিতা জেনারেল ক্যাটাগরিতে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই এই বেহাল অবস্থায় প্রত্যেকের নজর বা উদ্দেশ্য হলো একটি চাকরি পাওয়া, সেটা যেখানেই হোক। তাই জন্যই এই সংকল্প প্রত্যেকের। তো আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে আজকে আমরা যে জেনারেল স্টাডিজ যে পার্টটা রয়েছে অর্থাৎ 40 নম্বরের, আমরা জানি এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে বিহারের যে বিপিএসসি পরীক্ষা সেই পরীক্ষা হবে 150 নম্বরে, যেখানে 30 থাকবে ল্যাঙ্গুয়েজ এবং এই 30-এর মধ্যে 8 থাকবে কম্পালসারি ইংলিশের এবং 22টি প্রশ্ন থাকবে অপশনাল যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের রাজ্যের জন্য অবশ্যই বাংলা। তাহলে 8 থাকবে ইংরেজিতে এবং 22 থাকবে বাংলায়। এই যে 30 নাম্বার, এই 30-এর মধ্যে তাকে 30% মার্কস অর্থাৎ 9 পেতেই হবে, 9 পাওয়া বাধ্যতামূলক, না হলে তার পরের পার্টের যে মূল্যায়ন সেটা করা হবে না, অর্থাৎ সে কোনোভাবেই প্রতিযোগিতায় থাকতে পারবে না। তো স্বাভাবিকভাবেই ল্যাঙ্গুয়েজ পার্টটা অনেক সহজ, সোজা সাপটা, সবাই পেয়েই যাবে 30%। এবং যখন মেধা তালিকা তৈরি হবে তখন এই 150-র মধ্যে 30কে বাদ দিয়ে দেওয়া হবে, বাদ বাকি 120-র মধ্যে হবে মেধা তালিকা। এই 120-র মধ্যে 40 রয়েছে জেনারেল স্টাডিজ এবং 80 রয়েছে সেই যে সাবজেক্ট, তার নিজের যে সাবজেক্ট সেই সাবজেক্ট। আমি অবশ্যই টিজিটি লেভেলের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রেও বিষয়টা এই রকমই, অর্থাৎ 40 থাকবে জেনারেল স্টাডিজ এবং বাদ বাকি 80 থাকবে সে যে দুটো সাবজেক্টকে প্রেফার করবে টিজিটি লেভেলের জন্য সেই দুটো সাবজেক্টের ওপরে। ওকে, এবার দেখো আমরা এই জেনারেল স্টাডিজের যে 8টা আলাদা সেকশন রয়েছে সেই সেকশনের দুটো হলো, এক জিওগ্রাফি আর 2 হলো ইভিএস। আমাদের এই জিও টিউটোরিয়াল সাবজেক্টিভের পক্ষ থেকে আমরা বেশ কিছু ক্লাস দেব এই যে জিওগ্রাফি এবং ইভিএসের পার্ট থেকে, যাতে করে আমাদের এই ইউটিউব চ্যানেল ফলো করেই অনেক ক্যান্ডিডেট যারা ফলো করবে তারা নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারে জেনারেল স্টাডিজের এই পার্টে, অর্থাৎ জিওগ্রাফি এবং ইভিএস পার্টে। তো আমরা আজকে প্রথম ক্লাস করব এবং সবাইকে বলে রাখি যে এই 8টা পার্টের জন্য প্রত্যেকের একটা পরিকল্পনাবদ্ধভাবে নিজেকে প্রিপেয়ার করা দরকার, কারণ এই 40 মার্কসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পুরো মেধা তালিকা হবে 120 মার্কসের ওপরে। তো যাওয়া যাক, আজকের যে মূল বিষয় সেটা হলো জিওগ্রাফি, অর্থাৎ আমাদের যেই জেনারেল স্টাডিজের যে জিওগ্রাফি সেকশন সেই সেকশনে কি কি সাব টপিকগুলো রয়েছে। দেখো প্রথমত এক রয়েছে সোলার সিস্টেম, প্রথমে রয়েছে সোলার সিস্টেম। দ্বিতীয়ত প্ল্যানেটস, অর্থাৎ সমস্ত সৌরজগতে যত গ্রহরা রয়েছে, যত উপগ্রহরা রয়েছে সেইগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা। এবার রয়েছে আর্থ, অর্থাৎ আমরা সমস্ত গ্রহ নিয়ে যেমন পড়ব তেমনই স্পেশাল রেফারেন্স নেব আর্থকে, অর্থাৎ আমাদের পৃথিবীর থেকে বেশ কিছু বিষয় আমাদের জানতে হবে। এরপর রয়েছে কন্টিনেন্টস, অর্থাৎ পৃথিবীতে যত মহাদেশ রয়েছে সেই মহাদেশ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। ওকে, এরপর রয়েছে ভলক্যানো, অর্থাৎ যাকে আমরা আগ্নেয়গিরি বা অগ্নুদ্গম বলে যে বিষয়টা বুঝি সেটা। মাউন্টেন অ্যান্ড প্লেটু, এটা শুধু ইন্ডিয়া নয়, আমরা ওয়ার্ল্ডের রেফারেন্সে কিছু বিষয় দেখব, মাউন্টেন অ্যান্ড প্লেটু। ওকে, এবার রয়েছে যেটা, সেটা হলো দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ ওভারঅল ভারতের ভূগোল সম্পর্কে আমাকে জানতে হবে, যেটা অনেক বড়, এর পরিধি ব্যাপ্তি অনেক বড়, অনেক প্রসারিত। তো ইন্ডিয়ান জিওগ্রাফি। এরপর রয়েছে এনভায়রনমেন্ট, পরিবেশ, এক্ষেত্রে পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এনভায়রনমেন্টাল পলিউশন এবং ওভারঅল বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণকে নিয়ে যত ধরনের যে সংকল্প রয়েছে সেই সব বিষয় আমাদের জানতে হবে এখান থেকে। এবং লাস্টলি রয়েছে হিউম্যান জিওগ্রাফির মধ্যে পিপল,
হিউম্যান অ্যাক্টিভিটিস অর্থাৎ মানুষ এবং সেই সঙ্গে মানুষের যে কার্যাবলী সেটা, এবং এর মধ্যে অবশ্যই আমরা ইন্ডিয়াকে রেফারেন্স করব এবং গ্লোবালি একটা ওভারভিউ নেব। তো এই হলো পুরো সিলেবাস, অর্থাৎ জিওগ্রাফিতে আমাকে সোলার সিস্টেম জানতে হবে, প্ল্যানেটস জানতে হবে, আর্থ জানতে হবে এবং কন্টিনেন্ট সম্পর্কে ধারণা, ভলক্যানো, ইন্ডিয়ান জিওগ্রাফি সম্পর্কে, মাউন্টেন অ্যান্ড প্লেটু সম্পর্কে, এনভায়রনমেন্ট সম্পর্কে, হিউম্যান জিওগ্রাফি যার মধ্যে পিপল অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস রয়েছে, সেই পুরো বিষয়টা জানতে হবে। এটাই কিন্তু আমাদের মূলত এই বিপিএসসির সিলেবাস অনুযায়ী জিওগ্রাফির যে সেকশন সেটা, তো সেটা আমাদের পড়তে হবে। আমি আজকের ক্লাসে সোলার সিস্টেমের জায়গা নিয়ে আলোচনা করব এবং প্রথমেই যে জায়গাটা তুলে ধরবো সেটা হলো, দেখো সোলার সিস্টেমের মধ্যে আমাদের যেহেতু আলাদাভাবে প্ল্যানেটস অ্যান্ড আর্থ দেয়া রয়েছে, তাই জন্য এইগুলো স্পেশাল ক্লাস তো করতেই হবে, কিন্তু আজকের ক্লাসে আমরা সোলার সিস্টেম সম্পর্কে একটা ওভারভিউ দেব। দেখো প্রথমত আমাদের মনে রাখতে হবে যে এই মহাবিশ্ব আমরা যেখানে বসবাস করি, এই মহাবিশ্বের একটা ক্ষুদ্রতম অংশ হলো সোলার সিস্টেম, অর্থাৎ নক্ষত্র জগৎ, যেটা আমাদের সূর্য, সেই সূর্যের জগৎ খুব ছোট্ট একটা অংশ, সেই অংশ সম্পর্কে আমাদের জানতে হবে। কিন্তু আমার মনে হয় এই সোলার সিস্টেমে আসার আগে আমাদের ইউনিভার্স সম্পর্কে একটা বেসিক ভিউ প্রত্যেকের থাকা উচিত। ওকে, এবার দেখো, কারণ সোলার সিস্টেমটা পুরো ইউনিভার্সের অংশ এবং বর্তমানকালে অত্যন্ত চর্চার যে বিষয়টা এই ইউনিভার্স সৃষ্টি সংক্রান্ত, সেটা হলো বিগ ব্যাং তত্ত্ব। এবং এখান থেকে প্রশ্ন আসার জায়গা রয়েছে। যারা জিওগ্রাফির ক্যান্ডিডেট পিজিটি লেভেলের, তাদের জন্য বলবো এটা তো আলাদাভাবে রয়েছে আমাদের জিওগ্রাফির সিলেবাসে, যারা পিজিটির সাবজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু ওভারঅল এই ইউনিভার্স সৃষ্টি সংক্রান্ত কিছু বেসিক বিষয় জানা দরকার। দেখো প্রথমেই আমি যে জায়গা আসবো সেটা হলো দুটো পরিভাষা। দেখো, এক হলো কসমোগনি আর দুই হলো কসমোলজি, এই দুটো বিষয় রয়েছে। কসমোগনি হলো আমাদের এই মহাবিশ্ব ইউনিভার্স সৃষ্টি সংক্রান্ত বিষয় বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, অর্থাৎ এই মহাবিশ্বের উৎপত্তি নিয়ে যে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা হয় তাকেই আমরা একটা সেকশনে নিয়ে বলি কসমোগনি, একেই বলা হয় কসমোগনি। ওকে, তাহলে কসমোলজি কি? কসমোলজি হলো আমাদের এই মহাবিশ্বের গঠন, বিকাশ, বৈচিত্র্য, অবস্থান, আপেক্ষিকতা, এই সমস্ত বিষয়কে নিয়ে যখন আলোচনা করা হয় বিজ্ঞানের শাখায় তখন তাকে বলে কসমোলজি। এবং কসমোলজিরই একটি অংশ কিন্তু এই কসমোগনি, অর্থাৎ মহাবিশ্বের সমস্ত কিছু নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটা হলো কসমোলজি। এবং কসমোলজির একটি ক্ষুদ্রতম অংশে যেখানে কি করা হয়, এই মহাবিশ্বের উৎপত্তি, কিভাবে এর জন্ম হলো সেটা নিয়ে আলোচনা করা হয়, আর তাকেই বলা হয় কসমোগনি। তো কসমোলজি অ্যান্ড কসমোগনি আমাদের ক্লিয়ার। এবার দেখো আরও দুটো পরিভাষা আমি বলে দিই, কারণ এগুলো প্রত্যেকের জানা দরকার। একটা হলো অ্যাস্ট্রোনমি আর দুই হলো অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজি, দেখো অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। অ্যাস্ট্রোনমি কি? অ্যাস্ট্রোনমি হলো এই যে আমাদের সৌরজগতের মধ্যে যত গ্রহ আছে, সেই সঙ্গে যত উপগ্রহ আছে, তার সাথে তার অবস্থান, তার সমন্বয়, তার আপেক্ষিকতা, এই সমস্ত বিষয় বিজ্ঞান ভিত্তিকভাবে যখন স্টাডি করা হবে তখন তাকে আমরা অ্যাস্ট্রোনমির অংশ করব, সেটা অ্যাস্ট্রোনমির অংশ। আর অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি কিন্তু সায়েন্টিফিক নয়, অ্যাস্ট্রোনমি সায়েন্টিফিক, এটা অনেকে গুলিয়ে ফেলবে। অ্যাস্ট্রোনমি হলো সায়েন্টিফিক ডিসকাশন, ওভারঅল সোলার সিস্টেম এবং অন্যান্য গ্রহ নক্ষত্র সব কিছুর এফেক্ট এই সোলার সিস্টেমের মধ্যে যা কিছু আপেক্ষিকভাবে চলছে সব বিষয়কে আমরা অ্যাস্ট্রোনমির অংশ করি। আর অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি মানে হলো একটা আনসায়েন্টিফিক অ্যাজামশনটা কি নিয়ে, এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে সেই মানুষের ওপরে সৌরজগতের বিভিন্ন গ্রহদের এফেক্ট বা প্রভাব সম্পর্কে একটি অ্যাজামশন বা অনুমান করা হয়। সেই অনুমানের অংশ তো কিছুটা সায়েন্টিফিক আর কিছুটা আনুমানিক, সেই পুরো বিষয়টাকে আমরা অ্যাস্ট্রোলজির অংশ করে থাকি। তাহলে অ্যাস্ট্রোলজি আমরা বুঝলাম, অ্যাস্ট্রোলজি প্রপার সায়েন্টিফিক বিষয় নয়, অ্যাস্ট্রোনমি তো সায়েন্টিফিক, এবং কসমোগনি বুঝলাম, কসমোলজি বুঝলাম। ওকে, এবার আমরা যে জায়গায় যাব, এই মহাবিশ্ব উৎপত্তি কিভাবে হলো, এই মহাবিশ্বের উৎপত্তি
সম্পর্কে পূর্বের কোনো অনুমান তো আমাদের নেই। আমরা এখন আধুনিক সভ্য মানুষ বিজ্ঞানকে ভর করে এই মহাবিশ্ব বা ইউনিভার্স কিভাবে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে কিছু অনুমান করেছেন এবং সেই অনুমানকে পরপর সিস্টেমেটিকভাবে সাজিয়ে একটা মডেল উপস্থাপন করেছেন। আর এই মডেলকেই আমরা হাইপোথিসিস বলি। এবং এখানে একটি কথা আমাদের মনে রাখতে হবে, দুটো বিষয়ের স্পষ্ট পার্থক্য, একটা হাইপোথিসিস আর একটা থিওরি। এই দুটো বিষয়ের পার্থক্য কি? হাইপোথিসিস অ্যান্ড থিওরির পার্থক্য দেখো, হাইপোথিসিস মানে হলো এমন কোনো একটি বিষয় যে বিষয়কে আমি ল্যাবরেটরিতে পরীক্ষা করে অংশ তো প্রমাণ করে দেখাতে পারবো না, আমার দ্বারা প্রমাণ করে দেখানো সম্ভব নয়, কিন্তু কিছু সায়েন্টিফিক বিষয়কে পর সাজিয়ে আমি একটি আদর্শ মডেল তৈরি করতে পারবো এবং সেই মডেল দিয়ে সেই বিষয়টার বিকাশ বিবর্তন সম্পর্কে একটা সাম্যক ধারণা দিতে পারবো। এই কনসেপ্টটাকে আমরা বলে থাকি হাইপোথিসিস। সাধারণত কি হয়, হাইপোথিসিস ডেভেলপ করে তারপরে সেই হাইপোথিসিসকে পর ল্যাবরেটরি হোক বা গ্রাউন্ড জিরোতে গিয়ে কিছু সাপোর্টিং এভিডেন্স দিয়ে প্রমাণ করে দেখানো হয়। যখন এই যে প্রমাণ করে দেখানো হয়ে যাবে তখন তাকে আমরা থিওরি বলবো। তাহলে থিওরি অনেক বেশি সায়েন্টিফিক। যখন কোনো হাইপোথিসিস তৈরি করা হয় তখন সেটার অংশত যখন সাপোর্টিং এভিডেন্স পাওয়া যায় এবং প্রমাণ মেলে তখন সেটাই থিওরিতে কনভার্ট হয়ে যায়। এবং মনে রাখতে হবে আমাদের এই ইউনিভার্স সৃষ্টি সংক্রান্ত যা কিছু রয়েছে সব হাইপোথিসিস। কেন? কারণ এই হাইপোথিসিসকে আমরা কোনোভাবেই প্রমাণ করে দেখাতে পারিনি যে হ্যাঁ এইভাবে হয়েছে হ্যাঁ এটা থেকে প্রমাণ হয়ে গেল। আমরা প্রমাণে আসতে পারিনি, আমরা একটা আদর্শ মডেল তৈরি করে এই মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে অনুমান করেছি মাত্র। তো সেই মডেলগুলো আমরা যখনই এই সোলার সিস্টেম পড়ব তার আগের বিষয় হলো ইউনিভার্স। তো ইউনিভার্স কিভাবে সৃষ্টি হলো সেই সংক্রান্ত যত মডেল রয়েছে সেই মডেলগুলো অন্তত যারা সাবজেক্টের নয়, কেবলমাত্র এই বিষয়টাকে ফিল করতে চায় বা যারা জেনারেল স্টাডিজের অংশ হিসাবে কিছু অ্যাচিভ করতে চায় তাদের জন্য জাস্ট এই বিষয়টা জানা দরকার যে ইউনিভার্স সৃষ্টি সংক্রান্ত মতবাদগুলো কি কি, তার মধ্যে লুকিয়ে থাকা বিষয় কি কি সেইগুলো। তো আজকের ক্লাসে আমি সেইগুলো পরপর বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই আমি যে জায়গায় চোখ রাখবো সেটা হলো বিগ ব্যাং তত্ত্ব। বর্তমানকালে অত্যন্ত গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিক বা আলোচনার বিষয় হলো এই বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্বের বিকাশ বিবর্তন কিভাবে হয়েছে? অনুমান করা হয় আজ থেকে 15 বিলিয়ন ইয়ার আগে, 15 বিলিয়ন ইয়ার আগে মহাবিশ্বে একটা ছোট্ট কণিকা, সেই ছোট্ট কণিকা থেকে একটা বিস্ফোরণ হয়েছিল, অর্থাৎ সিঙ্গুলারিটি থেকে একটা বিশাল বড় বিস্ফোরণের আবির্ভাব হয়েছিল। আর এই বিস্ফোরণটাকেই বলা হয় বিগ ব্যাং, এটাকেই বলা হয় বিগ ব্যাং। তো এই বিগ ব্যাং কনসেপ্টটার বিবর্তন বা প্রথম কিভাবে আসলো এই ধারণাটা, প্রথমেই আমাদের মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানীর নাম তিনি হলেন এডউইন হাবেল। এডউইন হাবেল যার গবেষণা শুরু হয়েছিল 1924 সাল থেকে। 1924 সাল থেকে তিনি একটি গবেষণা শুরু করেন মূলত টেলিস্কোপের সহযোগিতা নিয়ে এবং তিনি দেখেন যে মহাবিশ্বে যাকে আমরা বলে থাকি মানে ইউনিভার্স বলে থাকি, সেই ইউনিভার্স না একটু একটু করে প্রসারিত হচ্ছে। প্রসারণটা কিভাবে বোঝা যায়? দুটো অবজেক্টকে যদি আমি দেখি তাহলে দুটো অবজেক্টের ডিস্টেন্স যদি বাড়ে তার মানে মাথায় রাখতে হবে যে সেটা প্রসারিত হচ্ছে। তো সেই রকমই একাধিক অবজেক্টকে আপেক্ষিকভাবে তিনি অনুমান করে বা দেখে অবজার্ভ করে তারপরে তার আপেক্ষিকভাবে স্মরণটাকে উপলব্ধি করে ফিল করেন যে মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে। এই যে প্রসারণ, এই প্রসারণের কনসেপ্ট থেকে তার মাথায় একটা বিষয় আসে, তার মানে একটু একটু করে আমাদের মহাবিশ্বটা ছড়িয়ে পড়ছে। এই ছড়িয়ে পড়া ধারণাই কিন্তু হাবেল তার ধারণার মধ্যে তুলে ধরেন এবং এই কনসেপ্টটাকে রেসিশনাল ভেলোসিটি হিসাবে তিনি হাইলাইট করেন। এটাই হলো রেসিশনাল ভেলোসিটি, ঠিক আছে, ওকে। এবং মনে রাখতে হবে এই এডউইন হাবেলই কিন্তু আমাদের মিল্কি ওয়ে, যার নাম আকাশগঙ্গা গ্যালাক্সি, যে গ্যালাক্সিতে আমরা বসবাস করি, সেই গ্যালাক্সির কিন্তু প্রথম ধারণা দিয়েছিলেন, ওকে। এবার দেখো এরপরে দেখা গেল এই যে হাবেলের এই কনসেপ্টটা, মনে রাখবে বিগ ব্যাং তত্ত্বের বিকাশে অনেক বিজ্ঞানীর ভূমিকা রয়েছে, কিন্তু আমরা 4টে আসপেক্টে এই বিষয়টাকে মনে রাখবো, কারণ পরীক্ষায় এই 4টে আসপেক্ট থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, এর বাইরে
কোনো প্রশ্ন আজ পর্যন্ত আসতে দেখা যায়নি। যে 4টে অ্যাসপেক্ট থেকে প্রশ্ন আসে আমি সেই জায়গাটাই তুলে ধরবো আজকের এই ক্লাসে। তো দেখো, এডউইন হাবেলের কনসেপ্ট তো আমরা বুঝে গেলাম যে তিনি তার রেসেশনাল ভেলোসিটি কনসেপ্ট যেটা দিয়েছিলেন সেটা থেকেই আমরা প্রাথমিক অনুমান করলাম বিগ ব্যাংয়ের, মানে মহাবিশ্বের যে প্রসারণ, সেই প্রসারণের। ওকে, এবার এই কনসেপ্টটাকে হাবেল ল বলা হয়। ওকে, এবার দেখো 1922 থেকে 27 সাল, 1922 থেকে 27 সাল পথ চলা শুরু হয়। যেমন এডউইন হাবেল ফাইনালি এই বিষয়টাকে উপস্থাপন করেছিলেন 1929 সালে, মনে রাখবে 1924 সালে গবেষণা শুরু, 1929 সালে তিনি এই বিষয়টাকে উপস্থাপন করলেন। একইভাবে আলেকজান্ডার ফ্রেডম্যান, যিনি 1922 সালে গবেষণার সূত্রপাত করেছিলেন এবং 1927 সালে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রকাশ করেন, এবং যে জায়গায় তিনি যে বিষয়টাকে তুলে ধরেন সেটা হলো জেনারেল রিলেটিভিটি ইকুয়েশন। জেনারেল রিলেটিভিটি ইকুয়েশন, আমরা জানি যে রিলেটিভিটি, আপেক্ষিকতা, এই পুরো মহাবিশ্বের বিস্ফোরণ সম্পর্কে যে পূর্ব অনুমান করা হচ্ছে সেই অনুমানটা পুরোটাই কিন্তু একটা আপেক্ষিকতার উপর দাঁড়িয়ে রয়েছে। একটি অবজেক্ট থেকে আর একটা অবজেক্টের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স থেকেই কিন্তু পুরো বিষয়টাকে উপলব্ধি করা যাচ্ছে। এবার এখানে আমরা যে জায়গায় দেখব এই 1929 সাল, 1927 সাল, অর্থাৎ জেনারেল রিলেটিভিটি ইকুয়েশন, রেসেশনাল ভেলোসিটি, এবং তারও অনেক আগে 1842 সালে ড্রপলার নামক একজন বিজ্ঞানী, যাকে আমরা ক্রিশ্চিয়ান ড্রপলার হিসাবে চিনি, তিনি ড্রপলার এফেক্টের কথা বলেছিলেন। ড্রপলার এফেক্ট মানে হলো, যেমন কোনো একটা জায়গায় যদি আমি একটা ড্রপ ফেলি, জলের ড্রপ, বা জলের একটা পুকুরে যদি ঢিল ছোড়া হয়, তাহলে যেখানে ছোড়া হলো সেখান থেকে কি হয়, আস্তে 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 ওয়েভ চারিদিকে ছড়িয়ে পড়ে। তো ঠিক এই একই কনসেপ্ট, যেখানে বিগ ব্যাং হয়েছিল, মহাবিস্ফোরণ হয়েছিল, সেই জায়গা থেকে প্রসারণের কাজটা শুরু হলো। এই যে এক্সপেক্ট হচ্ছে কোন জায়গা থেকে, যেখানে বিস্ফোরণটা হয়েছিল সেই জায়গা থেকে এইরকমভাবে আস্তে 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 বিস্ফোরণটা হয়। তাই জন্য এই ড্রপলার এফেক্টকেও কিন্তু এখানে অংশত বেশ খানিকটা গ্রহণযোগ্য ধারণা হিসাবে তুলে ধরা হয় এই পুরো বিগ ব্যাং তত্ত্বের বিকাশের ক্ষেত্রে। ওকে, এবং এই জায়গা থেকেই কিন্তু পরবর্তীতে 1912 সালে বিজ্ঞানী ভেস্টো স্লিফার, যিনি কিন্তু স্পাইরাল নেবুলার কনসেপ্টটা নিয়ে এসেছিলেন, অর্থাৎ ডপলার এফেক্টের ধারণা থেকে যেটা উঠে আসে সেটা হলো স্পাইরাল নেবুলা কনসেপ্ট। 1912 সালে ভেস্টো স্লিফার প্রথম এই কনসেপ্টটা দেন, এবং ডপলার এফেক্টের ধারণা উঠে আসে ক্রিশ্চিয়ান ডপলারের গবেষণা থেকে, যেটা 1842 সালে, মানে অনেক আগের কথা। ওকে, এবং মনে রাখতে হবে এই পুরো বিষয়টা, এই যে এই চর্চার মধ্যে দিয়েই হঠাৎ করে বিগ ব্যাং সংক্রান্ত গবেষণা শুরু করেছিলেন 1927 সালে। দেখো, 1927 মানে আলেকজান্ডার ফ্রেডম্যানের জেনারেল রিলেটিভিটি ইকুয়েশন এবং এডউইন হাবেলের রেসেশনাল ভেলোসিটি কনসেপ্ট, এই দুটোকে প্রিন্সিপাল সত্তা ধরে নিয়ে যে গবেষণাটা শুরু করেছিলেন বিজ্ঞানী রোমান ফিজিসিস্ট জর্জেস ল্যামেট্রি কি করেছিলেন, তিনি একটি গবেষণা শুরু করেছিলেন 1927 সালে, এবং যেটি 1931 সালে প্রকাশ করেছিলেন তিনি, এবং সেটিই কিন্তু দ্য বিগ ব্যাং কনসেপ্ট। মনে রাখতে হবে তখনও বিগ ব্যাং নামক যে ভাষাটা তার উদ্ভব হয়নি। বিগ ব্যাং কনসেপ্টটা এখানে ভালো একটা বিষয়। দেখো, বিগ ব্যাং থিওরি বলে আমরা অ্যাড্রেস করছি বিষয়টাকে, আমি পড়াচ্ছি, মনে রাখতে হবে এটা 1949 সালে সর্বপ্রথম বিগ ব্যাং পরিভাষাটা ব্যবহার হয়েছিল। এর আগে এই পরিভাষাটা ছিলই না। তারা কেবলমাত্র মহাবিশ্বের বিস্ফোরণ, বিকাশ, এই বিষয়টাকে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করেছিলেন যে একটা বিস্ফোরণের থেকে কিভাবে আস্তে 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 মহাবিশ্ব প্রসারিত হয়েছে। এবার এই কনসেপ্টটা 1949 সালে সর্বপ্রথম ইংলিশ অ্যাস্ট্রোনমার ফ্রেড হোয়েল সর্বপ্রথম 1949 সালে এই কনসেপ্টটাকে বলেছিলেন বিগ ব্যাং, এবং তিনি এই কনসেপ্টটা বিবিসি রেডিও ব্রডকাস্টিংয়ে সর্বপ্রথম বলেছিলেন। বিবিসি রেডিও ব্রডকাস্টে গিয়ে তিনি এই কনসেপ্টটিকে প্রথমে হাসির ছলে, মজার ছলে এই ভাষাটা ব্যবহার করেছিলেন বিগ ব্যাং, এবং মনে রাখতে হবে এই বিগ ব্যাং পরিভাষাটা তার পরবর্তীতে পপুলার হয়
এবং সমস্ত বিজ্ঞানী যে গবেষণা করছিলেন সেই গবেষণায় এই বিগ ব্যাং পরিভাষাটা ব্যবহার হতে শুরু হয়। তারপর থেকেই বিগ ব্যাং কথার উদ্ভব এবং আমরা আজও এই বিগ ব্যাং কনসেপ্টটাকে সবসময় অ্যাড্রেস করে থাকি। যে বিজ্ঞানীর নাম জানলাম, এক হলো বিজ্ঞানী জর্জ লেমেট্রি, মনে রাখতে হবে ইনি সর্বপ্রথম, যেহেতু 1927 সাল থেকে 1931 সালে সর্বপ্রথম এই বিষয়টাকে মডেল আকারে উপস্থাপন করেছিলেন, তাই জন্য তাকেই আমরা বিগ ব্যাং তত্ত্বের জনক হিসাবে চিনি। এবং এটা উঠে এসেছিল বিজ্ঞানী হাবেলের গবেষণা থেকে এবং বিজ্ঞানী ফ্রেডম্যান এবং সেই সঙ্গে বিজ্ঞানী হোয়েল, যিনি এই পরিভাষাটা ব্যবহার করলেন। এবং আমরা ডপলার এফেক্টের কনসেপ্ট জানলাম, ভেস্টো স্লিপারের নাম জানলাম। এবার যে জায়গাটা জানবো সেটা হলো 1968 থেকে 1970 এই সাল দুটোতে বিজ্ঞানীরা, তিনজন বিজ্ঞানী দারুণ একটা বিষয় উদ্ভাবন করেন। এক রজার পেনরোজ, দুই স্টিফেন হকিং, তিন জর্জ এফ.আর. এলিস। এই তিনজন মিলে ম্যাথমেটিক্যাল সিঙ্গুলারিটি বিষয়টার উপস্থাপন করেন। ম্যাথমেটিক্যাল সিঙ্গুলারিটি অর্থাৎ সিঙ্গুলারিটি যেটা অনুমান করা হচ্ছিল সেই বিষয়টা গাণিতিকভাবে হিসেব কষে তারা দেখান যে কিভাবে আস্তে আস্তে সিঙ্গুলারিটি আস্তে আস্তে মহাবিশ্বের বিকাশ বা বিবর্তনের ক্ষেত্রে সহযোগী হয়েছে। তাই জন্য এই বিগ ব্যাং তত্ত্ব এক প্রকার গ্রহণযোগ্য হয়ে যায় সর্বজনভাবে। মনে রাখতে হবে স্টিফেন হকিংয়ের জন্য হকিংয়ের লেখা অন্যতম বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ভীষণ গুরুত্বপূর্ণ বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এবার দেখো তাহলে 1968-1970, মনে রাখতে হবে 1978 সাল 1978 সালে এই বিগ ব্যাং তত্ত্ব এক প্রকার পরোক্ষত গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন দুজন বিজ্ঞানী, নাম আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন। তাহলে পেনজিয়াস এবং রবার্ট উইলসন এই দুজন পেয়েছিলেন নোবেল প্রাইজ ইন ফিজিক্সে পেয়েছিলেন নোবেল প্রাইজ। কি গবেষণার জন্য? কসমিক মাইক্রোওয়েভ। পরীক্ষায় প্রশ্ন করা যেতে পারে যে বিগ ব্যাং তত্ত্বের সর্বাধুনিক এভিডেন্স কি? উত্তর হলো কসমিক মাইক্রোওয়েভ। কসমিক মাইক্রোওয়েভ প্রমাণ করে যে হ্যাঁ, যেভাবে বিগ ব্যাং কনসেপ্টটাকে অনুমান করা হয় সেটা সত্য। তাই কসমিক মাইক্রোওয়েভ কনসেপ্ট যেটা সর্বাধুনিক আমাদের যুক্তি, এই গবেষণা 1964-তে শুরু হয়েছিল এবং 1978 সালে আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন এরা দুজন নোবেল পুরস্কার পান পুরো এই কনসেপ্টের জন্য। এবং ওভারঅল বলা যাবে বিগ ব্যাং তত্ত্ব সর্বজন গৃহীত হয়ে যায় সারা বিশ্বে। ওকে, তো এটাই ছিল বিগ ব্যাং তত্ত্বের প্রাথমিক ধারণা। এখান থেকে প্রশ্ন আসার জায়গা যেটা থাকে, এক হলো বিগ ব্যাং পরিভাষাটা কে প্রথম ব্যবহার করেছিলেন? উত্তরটা হলো বিজ্ঞানী ফ্রেড হোয়েল। ওকে, কত সালে? 1949 সালে। ওকে, কোথায়? বিবিসি রেডিও ব্রডকাস্টে সর্বপ্রথম করেছিলেন। নেক্সট, বিগ ব্যাং তত্ত্বের জনক কাকে বলা হয়? ফিজিসিস্ট জর্জেস ল্যামেট্রিকে বলা হয়। নেক্সট, ডপলার এফেক্ট 1842 আমরা জানি। এবং নেক্সট, এই যে ম্যাথমেটিক্যাল সিঙ্গুলারিটির বিকাশ করেছেন যে বিজ্ঞানীর নাম। ওকে, নেক্সট, কোন বিজ্ঞানী সর্বপ্রথম অনুমান করেছিলেন মহাবিশ্বের প্রসারণ হচ্ছে? হাবেল। বিগ ব্যাং তত্ত্ব সংক্রান্ত গবেষণার জন্য কারা নোবেল পুরস্কার পেয়েছেন? অবশ্যই আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন। কত সালে? 1978 সালে। এবং মনে রাখতে হবে বিগ ব্যাং কনসেপ্টের প্রথম যখন বিস্ফোরণ হয়েছিল সেটা আজ থেকে 15 বিলিয়ন ইয়ার আগের কথা। এবং বর্তমানকালে আমাদের এই মহাবিশ্বের বা ইউনিভার্সের প্রসারণ কত রেটে হচ্ছে, কি পরিমাণ প্রসারণ হচ্ছে? প্রসারণ হচ্ছে 74 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পারসেক। মনে রাখতে হবে মেগা পারসেক, দ্যাট মিন্স 1 মিলিয়ন পারসেক অর 3.26 মিলিয়ন লাইট ইয়ার। ওকে, তো 74 কিলোমিটার পার সেকেন্ড পার এমপিএস। মনে রাখতে হবে, এটা পরীক্ষা আসতে পারে যে বর্তমানকালে মহাবিশ্বের কতটা প্রসারণ হচ্ছে। ওকে, তো এটা বিগ ব্যাংয়ের ধারণা। এবং আমাদের ক্লাসরুমে এই বিগ ব্যাং কনসেপ্টটাকে পরপর ধারাবাহিকভাবে আমরা ক্লাস প্ল্যান করেছি। বিগ ব্যাং তত্ত্ব এখনও পড়ানো হয়নি আমাদের ক্লাসরুমে, পরপর যেটা একদম সাবজেক্টেড। কারণ এখান থেকে তো আমরা শুধুমাত্র, যেহেতু এখানে সব ধরনের স্টুডেন্টদের জন্য এই ক্লাসটা, তাই জন্য এখানে হার্ডকোর পুরো বিষয়টাকে বোঝানো নয়, কেবলমাত্র যে জায়গায় পরীক্ষা আসার উপযোগী সেই জায়গা বোঝানো হয়েছে।
তাও আমি একটু বলে দিই, যখন বিগ ব্যাং হলো, প্রথম মহাবিস্ফোরণটা হলো, বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে মহাবিশ্বের প্রসারণটা শুরু হয়েছিল এবং এই প্রসারণ হওয়ার প্রথম ধাপটা ছিল এনার্জি ফেজ, অর্থাৎ এনার্জি রিলিজ, এনার্জি ডেভেলপ, সেই ফেজ। পরবর্তীতে ম্যাটার ফেজ আসে, ম্যাটার ফেজেই তৈরি হয় ইলেকট্রন, প্রোটন এবং সেখান থেকেই ম্যাটারের জন্ম হয় এবং পরবর্তীতে দেখা যায় যে আস্তে আস্তে সেগুলির পুঞ্জীভূত হয়ে আস্তে আস্তে নক্ষত্র, গ্রহকণা এই সব কিছুর কিন্তু বিকাশ হয় ওর পর থেকে। তাই ম্যাটার ফেজ হলো নক্ষত্র জগৎ, নক্ষত্র বিকাশ এবং নক্ষত্র থেকে পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন ফেজে যে গ্রহের বিকাশ সেই বিষয়গুলো হয়। তো একদম প্রথম ফেজটাকে আমরা এনার্জি ফেজ বলি, পরেরটাকে ম্যাটার ফেজ বলি। এই দুটো ফেজ বুঝতে হয় একদম হার্ডকোর, পুরো বিষয়টাকে স্টেপ টু স্টেপ বুঝে। তো সেইগুলো আমি এখানে বোঝালাম না, এখানে কেবলমাত্র পরীক্ষায় যে বিষয়গুলো আসতে পারে সেই বিষয়গুলোকেই বোঝানোর চেষ্টা করা হলো। এবার দেখো পরবর্তীতে আমি যে জায়গায় আসব সেটা হলো এই মহাবিশ্বের উদ্ভব সংক্রান্ত অন্যান্য যে হাইপোথিসিস রয়েছে সেগুলো কি কি, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এক হলো গ্যাসিয়াস হাইপোথিসিস। মনে রাখতে হবে এটি সর্বপ্রথম আমাদের এই সোলার সিস্টেমের ডেভেলপ সংক্রান্ত যে মতবাদ সেটি। মনে রাখতে হবে যে বিগ ব্যাং তত্ত্ব হলো একমাত্র তত্ত্ব যে তত্ত্ব কিন্তু ইউনিভার্স সৃষ্টি সংক্রান্ত একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে। কিন্তু যদি আমরা বলি যে অন্যান্য মতবাদগুলি কি, অন্যান্য হাইপোথিসিসগুলি সবই কম বেশি আমাদের সোলার সিস্টেম কিভাবে ডেভেলপ করেছে সেটা নিয়ে গবেষণা করে বা সেটা নিয়ে একটি ধারণা দেয়। তো অন্যান্য কি কি মতবাদ রয়েছে যারা সোলার সিস্টেম সম্পর্কে ধারণা দিয়েছে? এক হলো গ্যাসিয়াস হাইপোথিসিস, এবং এই জায়গায় মনে রাখতে হবে গ্যাসিয়াস হাইপোথিসিস হলো আমাদের সোলার সিস্টেম বিকাশ সংক্রান্ত প্রথম গবেষণাধর্মী হাইপোথিসিস। ইমানুয়েল কান্ট দিয়েছিলেন 1755 সাল। বুঝতেই পারছো 1755 সাল অনেক আগের কথা। সেই সময় দিয়েছিলেন এই গ্যাসিয়াস হাইপোথিসিস ইমানুয়েল কান্ট। এবং নেবুলার হাইপোথিসিস দিয়েছিলেন লাপ্লাস 1796 সালে। ওকে, টাইডাল হাইপোথিসিস দিয়েছিলেন স্যার জেমস জিন্স 1919 সালে, এবং হার্লড জেফ্রিস দিয়েছিলেন 1929 সালে। এই কনসেপ্টটাকেই ডেভেলপ করেছিলেন কিছুটা, মানে টাইডাল হাইপোথিসিসটাই কিছুটা নতুনভাবে উপস্থাপন করেছিলেন জেফ্রিস। তো জিন্স দিয়েছিলেন জেমস জিন্স 1919 সালে এবং জেফ্রিস 1929 সালে সেটাকে কিছুটা পরিবর্ধন করেন এবং এখানে কলিশন হাইপোথিসিসের উদ্ভব করেন। ওকে, নেক্সট প্ল্যান্টিসিমাল হাইপোথিসিস দিয়েছিলেন চেম্বারলিন এবং মোল্টন 1905 সালে, এবং এখান থেকেই আমরা নেয়ার কলিশন হাইপোথিসিসের উদ্ভব হয়। মানে প্ল্যান্টিসিমাল হাইপোথিসিস থেকেই উঠে আসে নেয়ার কলিশন হাইপোথিসিস, যেটা চেম্বারলিন মোল্টন দিয়েছিলেন 1905-এ। প্রোটো প্ল্যানেট থিওরি দিয়েছিলেন 1949 থেকে 1951 এই সময়কালের মধ্যে দিয়েছিলেন জি কুইপার দিয়েছিলেন এই প্রোটো প্ল্যানেট থিওরি। এছাড়া কিছু অ্যাডিশনাল থিওরি রয়েছে, যেমন বাইনারি স্টার হাইপোথিসিস এইচ.এন. রাসেল দিয়েছিলেন, এবং ফিশন হাইপোথিসিস দিয়েছিলেন রস গুন, নোভা হাইপোথিসিস ওয়েল অ্যান্ড টলটন দিয়েছিলেন নোভা হাইপোথিসিস, এবং ইলেকট্রোম্যাগনেটিক হাইপোথিসিস দিয়েছিলেন এইচ আলভেন দিয়েছিলেন ইলেকট্রোম্যাগনেটিক হাইপোথিসিস, এবং নেবুলার ক্লাউড হাইপোথিসিস দিয়েছিলেন ডক্টর ভন ওয়াইসেকার দিয়েছিলেন নেবুলার ক্লাউড হাইপোথিসিস। এবার এই জায়গাটায় আমি যদি ধরি, মনে রাখবে যে এই নক্ষত্র জগতের উদ্ভব সংক্রান্ত, সোলার সিস্টেমের উদ্ভব সংক্রান্ত মূলত দুই ধরনের মতবাদ রয়েছে। একটা মতবাদ বলে যে সৃষ্টির পিছনে একটি নক্ষত্রের ইনভলভমেন্ট রয়েছে, আর একটা মতবাদ বলে একটি নয় দুটি নক্ষত্র সম্মিলিতভাবে এই নক্ষত্র জগৎ ডেভেলপ করার ক্ষেত্রে কার্যকর হয়েছে। তাহলে একটা ধারণা কি বলা হয়, একটি মাত্র নক্ষত্র থেকেই ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে আলাদা আলাদা যে গ্রহ তাদের জন্ম হয়েছে এবং এখানে অন্য কোনো নক্ষত্রের ইনভলভ নেই। ওকে, আর একটা তত্ত্ব বলে একটি নয় একটি নক্ষত্র এবং তাকে সহযোগিতা করেছে অন্য একটি নক্ষত্র। তাহলে আমরা একটা দেখলাম যে শুধুমাত্র একক নক্ষত্রকে বেস করে তৈরি করা, আর একটা একাধিক মানে দ্বৈত নক্ষত্রবাদ যাকে আমরা বলি। তাহলে একক নক্ষত্রের ধারণা আর দুই দ্বৈত নক্ষত্রের ধারণা, এই দুটো ধারণা রয়েছে। এবার যদি আমরা গ্যাসিয়াস আর নেবুলা হাইপোথিসিস দেখি, এই দুটো মতবাদই একক নক্ষত্রকেই সার্টিফাইড করে। কি বলা হয় এখানে,
যেমন গ্যাসিয়াস হাইপোথিসিসে বলা হয় এই মহাবিশ্বে কিছু অতি প্রাকৃতিক উপাদান ভাসমান অবস্থায় ছিল, যারা অতি শীতল অবস্থায় ছিল, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল, এরা ভাসমান অবস্থায় ছিল মহাবিশ্বে। এই মহাবিশ্বে ভাসমান অতি প্রাকৃতিক বস্তুগুলো পরস্পর গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তির টানে একে অপরের সংঘর্ষে লিপ্ত হয়, এবং এই সংঘর্ষের ফলে কি হয়, এদের মধ্যে পরস্পর সংঘাত হয়। সংঘাতের ফলে স্বাভাবিকভাবেই কি হবে, গতিশক্তি তাপ শক্তিতে কনভার্ট হবে এবং এদের উষ্ণতা গ্র্যাজুয়ালি বাড়বে। উষ্ণতা বেড়ে বেড়ে এই উপাদানগুলো গলিত হয়ে যায়, লিকুইড ফেজে চলে যায়, এবং যখন গলিত অবয়ব হয়ে যায় তখন অতি সহজেই অন্যান্য অতি প্রাকৃতিক উপাদানকে তার দিকে টেনে নেয়। টেনে নিয়ে আস্তে আস্তে সে আয়তনে বড় হতে থাকে, এবং যেহেতু গতিশক্তি সঞ্চার করা ছিল সেই মানে ভাসমান উপাদানগুলো সংঘর্ষের কারণে যেহেতু গতিশক্তির সঞ্চার হয়েছিল, তাই জন্য এ যেমন একটু একটু করে আয়তনে বড় হয়েছে, তেমনই দেখা গেছে যে এর ঘূর্ণন বেগও বেড়েছে। তাহলে আয়তন বড় হয়েছে, ঘূর্ণন বেগ বেড়েছে, এরম করে করে জন্ম হয়েছে একটা নীহারিকার, এবং সেই নীহারিকা থেকেই পরবর্তীতে প্রসারিত অংশবিশেষ বেল্টের মতো ছিটকে বেরিয়ে গিয়ে তার চারিদিকে পরিক্রমণ করতে শুরু করেছে, এবং পরিক্রমণ করতে করতে তারা আয়তনে মানে আকারে গোলাকার রূপ পেয়েছে, এবং পরবর্তীতে সেটা যেহেতু তার মধ্যে আর এনার্জি গেইন করার ক্যাপাবিলিটি থাকে না, তাই জন্য দেখা যায় সে আস্তে আস্তে শীতল হতে শুরু করে এবং পরবর্তীতে গ্রহের জন্ম হয়। তো এই কনসেপ্ট যেমন গ্যাসিয়াস হাইপোথিসিসে বলা হয়, আবার একইভাবে নেবুলা হাইপোথিসিসেও বলা হয় ঘূর্ণমান একটি নীহারিকা মহাবিশ্বে ছিল, সে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে তার মাঝখানের যে অংশটা সেটা বলয়ের মতো ছিটকে বাইরে বেরিয়ে যায়। এই যে বলয়ের মতো ছিটকে বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে যাওয়া এই ছিটকে যাওয়া যে বলয়, সেই বলয়টাই তাকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকে, এবং ঘূর্ণনকালে সে কিন্তু আস্তে আস্তে গোলাকার শেপ পায়, এবং ধীরে ধীরে টেম্পারেচার কমে কমে সে গ্রহের জন্ম হয়। এই রকমভাবে একাধিক বলয়াকার অংশ ওই নক্ষত্র থেকে বেরিয়ে সেগুলোই পরবর্তীতে চারিদিকে পরিক্রমণ করতে 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 একাধিক গ্রহের জন্ম হয়। আবার সেই পরিক্রমকারী যে গ্রহগুলো, সেই গ্রহ থেকে আবার বলয়ের মতো অংশ ছিটকে বেরিয়ে তার থেকে উপগ্রহের জন্ম হয়। এই কনসেপ্ট আলোচনা করা হয় নেবুলা হাইপোথিসিসে। তাহলে গ্যাসিয়াস হাইপোথিসিস, নেবুলা হাইপোথিসিস। আবার টাইডাল হাইপোথিসিসে বলা হয় একটা নক্ষত্র ছিল, হঠাৎ করে সেই নক্ষত্রের পাশ দিয়ে আর একটা নক্ষত্র শর্ট করে চলে গেল। নক্ষত্রটার পাশ দিয়ে যখনই চলে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে যে একটা জোয়ারি বল তৈরি হলো, জোয়ারি বল, টাইডাল ফোর্স, এবং সেই জোয়ারি বলের কারণে ওই নক্ষত্র থেকে একটা অংশ বাইরে বেরিয়ে আসলো। যেমন চাঁদ যখন পাশ দিয়ে যায় জল বাইরে ফুলে যায়, সেই রকম যখন নক্ষত্রটা পাশ কাটিয়ে গেল তখন ওর থেকে ছিটকে বেরিয়ে আসলো, এবং ছিটকে বেরিয়ে আসা এই অংশগুলো তার চারিদিকেই থাকলো। যেহেতু নক্ষত্রটা অনেক দূর চলে গেল, সেই নক্ষত্রের টানে যে তারা ছিটকে তার সাথে চলে যাবে এমনটা নয়, যেখান থেকে ছিটকে বেরোলো তার চারিদিকেই ঘুরতে শুরু করলো, এবং তার থেকেই সিস্টেমেটিকভাবে একাধিক গ্রহের জন্ম হলো। টাইডাল হাইপোথিসিসে বলা হয়। আবার প্ল্যান্টিসিমাল হাইপোথিসিসেও বলা হয় যে একাধিক এই গ্রহাণুপুঞ্জ যেগুলো, সেগুলোই কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে পুঞ্জীভূত হয়ে 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 একাধিক গ্রহের জন্ম হয়। এই সব মতবাদেই দেখা যায়, কোনো মতবাদে বলা হয় সিঙ্গেল নক্ষত্র থেকে, কোনো মতবাদে বলা হয় একাধিক নক্ষত্র থেকে পরস্পর সমন্বয়ের মধ্যে দিয়ে মহাবিশ্বের এই বিভিন্ন নক্ষত্র জগতের জন্ম হয়েছে। তো সেটাই, এই মতবাদগুলো আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসার জায়গায় এগুলো থাকবে। তাহলে 1 গ্যাসিয়াস হাইপোথিসিস, 2 নেবুলা হাইপোথিসিস, 3 টাইডাল হাইপোথিসিস, 4 প্ল্যান্টিসিমাল হাইপোথিসিস, 5 প্রোটো প্ল্যানেট থিওরি, 6 বাইনারি স্টার হাইপোথিসিস, 7 হলো ফিশন হাইপোথিসিস, 8 নোভা হাইপোথিসিস, 9 ইলেকট্রোম্যাগনেটিক হাইপোথিসিস, 10 নেবুলার হাইপোথিসিস, নেবুলার ক্লাউড হাইপোথিসিস। মনে রাখতে হবে নক্ষত্রের মধ্যে এনার্জি গেইন করার যে প্রসেস, তাকে আমরা ফিউশন প্রক্রিয়া বলি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নক্ষত্রের মধ্যে এনার্জি তৈরি হয়, সেটাকে আমরা বলে থাকি ফিউশন প্রক্রিয়া, ফিউশন। ওকে, ফিশন নয়, ফিউশন, অনেকেই গুলিয়ে ফেলে, ফিউশন মনে রাখবে। ইউনিভার্সকে কল্পনা করি ছোট ছোট ভাগে, তাহলে একদম ছোট ভাগ কি, আমরা গ্রহে রয়েছে একটা গ্রহ, গ্রহেরও উপগ্রহ রয়েছে, তাহলে উপগ্রহ, গ্রহ, সেই গ্রহটার একটা নক্ষত্র আছে, তার মানে নক্ষত্র জগৎ ছোট যদি বলি, সবচেয়ে ছোট নক্ষত্র জগতের পর একাধিক নক্ষত্র জগৎ মিলে তৈরি হয় একটা গ্যালাক্সি। গ্যালাক্সি মানে কি, ধরো একাধিক পরিবার নিয়ে একটা পাড়া হয়,
তাহলে পারাটা হলো, পরিবারটাকে যদি আমি একটি গ্রহ ধরে থাকি, তাহলে একটা পারা হলো একটা নক্ষত্র জগৎ। আবার একাধিক পারা নিয়ে একটা গ্রাম হয়, তাহলে নক্ষত্র জগৎগুলো নিয়ে একটা গ্যালাক্সি, তাহলে এক একটা গ্রাম এক একটা গ্যালাক্সি। তো একাধিক গ্যালাক্সির সমন্বয়ে তৈরি হয়েছে সেটাকে আমরা বলে থাকি সুপার ক্লুস্টার। একাধিক গ্রাম নিয়ে যেমন তৈরি হয় একটা ব্লক, তো ঠিক একই রকমভাবে একাধিক গ্যালাক্সি নিয়ে তৈরি হবে একটা সুপার ক্লুস্টার, এবং একাধিক ব্লক নিয়ে তৈরি হবে একটা ডিস্ট্রিক্ট, বা বলতে পারো এই পুরো আমাদের কোনো একটা প্রশাসনিক অঞ্চল। ঠিক একইভাবে একাধিক সুপার ক্লুস্টার নিয়ে তৈরি হয় ইউনিভার্সটা। তো বিষয়টা অনেকটা এই রকম, এটা তো এক্স্যাক্টলি এইরকম উদাহরণ নয়, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার দেখো আমাদের তো এই যে ক্লাসটা, এই ক্লাসে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম বিগ ব্যাং থেকে যে প্রশ্ন আসতে পারে, আর যে মতবাদ বা হাইপোথিসিসগুলো রয়েছে সেই হাইপোথিসিসগুলো, এগুলো কারা দিয়েছেন সেটা, এগুলো মনে রাখার বিষয় রয়েছে। এবং পরবর্তীতে আমরা যে জায়গা দেখব নিউক্লিয়ার ফিউশন। আমি বললাম যে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা নক্ষত্রের মধ্যে এনার্জি তৈরি হয়। প্রাথমিক পর্বে আমাদের সূর্যের কথা যদি বলি, তাহলে হাইড্রোজেন 76%, হিলিয়াম 24% রয়েছে। এটাই কিন্তু ইউনিভার্সের একটা কমন বিষয়, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন অনেক বেশি, যেটা প্রাথমিকভাবে জন্মেছিল 76%, এবং হিলিয়াম 24%। এখানে কিছু পরিভাষা বলে দিই আমি, যেমন এক ব্ল্যাক হোল কাকে বলে। ব্ল্যাক হোল মনে রাখবে এমন একটা সুপার ডেনসিটি ইউনিট, যে জায়গার ডেনসিটি এত বেশি যে সেই ডেনসিটির টানে সেখানে সমস্ত কিছু কুক্ষিগত হয়ে যায়, ইনক্লুডিং লাইট, আলো, যে কারণে সেই জায়গাটা পুরো ঘুটঘুটে কালো হয়ে যায়। তো সেখান থেকে কোনো জিনিস রিফ্লেক্ট করবে না, বাইরে বেরিয়ে আসবে না, সব সে টেনে নেবে। এই যে সুপার ডেনসিটি, যার ডেনসিটি 1016 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, এই জায়গাটাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি ব্ল্যাক হোল, যেটা মহাবিশ্বের ইউনিভার্সের বেশ কিছু জায়গায় আলাদা আলাদাভাবে এরকম ব্ল্যাক হোলের অস্তিত্ব কল্পনা করা গেছে। ওকে, ডগ স্টার কি? ব্রাইটেস্ট স্টার আউটসাইড আওয়ার সোলার সিস্টেম, আমাদের সৌরজগতের বাইরের সবচেয়ে উজ্জ্বল যে তারা বা নক্ষত্র, সেটা হলো সিরাস, আর এই সিরাসকেই বলা হয় ডগ স্টার। ওকে, এবং সবচেয়ে কাছের যে আমাদের সোলার সিস্টেমে রয়েছে সেটা হলো প্রক্সিমা সেঞ্চুরি, যেটা রয়েছে আমাদের সবচেয়ে কাছে। ওকে, সোলার ফ্যামিলিতে কে কে রয়েছে? সোলার ফ্যামিলি যেটার জন্ম হয়েছে আজ থেকে 4.6 বিলিয়ন ইয়ার আগে, 4.6 বিলিয়ন ইয়ার আগে সোলার ফ্যামিলির জন্ম হয়েছে। এখানে মেম্বার হিসাবে রয়েছে 8টা গ্রহ, যার মধ্যে এক হলো মার্কারি, ভেনাস, আর্থ, মার্স। মনে রাখতে হবে মার্কারি মানে বুধ, ভেনাস মানে শুক্র, আর্থ মানে পৃথিবী, এবং মার্স মানে মঙ্গল। এই পর্যন্ত হলো ইনার অর্থাৎ সূর্যের কাছে, এবং আউটার হলো জুপিটার মানে বৃহস্পতি, স্যাটার মানে শনি, ইউরেনাস অ্যান্ড নেপচুন। এই 4টে হলো আউটার। তাহলে এক ইনার আর 2 আউটার। তাহলে ইনার আউটারের মাঝে কে আছে? মার্স হলো ইনারের লাস্ট, আর আউটারের শুরু হলো জুপিটার। মানে এই যে মঙ্গল এবং বৃহস্পতি এর মাঝে রয়েছে, যেটা আমরা ইনার আউটার কিভাবে দেখি, কিভাবে কল্পনা করি, মনে রাখতে হবে ইনারের লাস্টে রয়েছে অ্যাস্টেরয়েড বেল্ট। অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণুপুঞ্জের একটা বলয় রয়েছে। কোথায়? মনে রাখবে মঙ্গল এবং বৃহস্পতির মাঝে। পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্রহাণু বেল্ট কোন বলয়ের মধ্যে রয়েছে বা কোথায় রয়েছে, তো মঙ্গল এবং বৃহস্পতির মাঝে। তো তারপরে রয়েছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। ওকে, তাহলে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুনের পর যেটা রয়েছে সেটা হলো কুইপার বেল্ট। কুইপার বেল্ট রয়েছে একদম শেষে। তার মানে আমাদের সৌরজগতের একদম লাস্ট বাউন্ডারি ওয়াল হলো কুইপার বেল্ট। বিজ্ঞানীরা অনুমান করে এই কুইপার বেল্টে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন আকারের রক, মেটাল এবং ফ্রোজেন ভোলাটাইল অবজেক্ট রয়েছে এখানে প্রচুর পরিমাণে, এবং ইনক্লুডিং ড্রাফ প্ল্যানেট হিসাবে যাকে আমরা চিনি, যাকে বামন গ্রহ বলা হয়, সেগুলোর একটা বড় অংশ এখানে রয়েছে, যেগুলো অধিকাংশই এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। কুইপার বেল্টে রয়েছে। কুইপার বেল্ট 1951 সালে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জি কুইপার।
তার নাম অনুযায়ী নাম হয়েছে কুইপার বেল্ট, যেটা রয়েছে লাস্টে। তার মানে আমাদের ইনার আর আউটারের মাঝে যেমন অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে, তেমনই কুইপার বেল্ট রয়েছে লাস্টে। ওকে, এবার ড্রাফট প্ল্যানেটস যেগুলো রয়েছে তার মধ্যে এক হলো এরিস। মনে রাখবে, এরিস এখনও পর্যন্ত সর্বাধিক লেটেস্ট গবেষণা অনুযায়ী এরিসকে সবচেয়ে বড় বামন গ্রহ হিসাবে ধরা হয়। তারপরে রয়েছে প্লুটো। তাহলে এরিস, প্লুটো এবং এরিস খুব মানে ক্ষেত্রগত দিক থেকে খুব কাছাকাছি, প্রায় একই সাইজের। মাকি রয়েছে, হাউমিয়া রয়েছে এবং সিরাস রয়েছে। তাহলে এরিস, সিরাস, প্লুটো, মাকি, হাউমিয়া এগুলো রয়েছে। এখানে পরপর বড় থেকে ছোট সাজানো হয়েছে। এরিস রয়েছে সবচেয়ে বড়, তারপরে প্লুটো, তারপরে মাকি, তারপরে হাউমিয়া, তারপরে সিরিস, এইগুলো রয়েছে। সব হলো আমাদের বামন গ্রহ। তো এই ছিল আমাদের আজকের এই প্রথম পর্বের ক্লাস। এখানে আমরা ওভারঅল সোলার সিস্টেম তো পুরোটা বোঝাইনি, কারণ সোলার সিস্টেমের বিষয় আমরা পুরো আলাদাভাবে পড়ব, যেখানে প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা উপগ্রহ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে, যেটা পরের পার্টে রয়েছে প্ল্যানেটস। এবং আমরা এখানে মূলত ইউনিভার্স সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ক্লাসের মাধ্যমে। এই রকমভাবেই একাধিক ক্লাস আমাদের ইউটিউবে থাকবে এবং সেই সঙ্গে আমাদের পেইড ক্লাসরুম, যেখানে সাবজেক্টের জন্য কেবলমাত্র প্রস্তুতি নেওয়ানোর কাজ চলে। তো সেখানেও কারোর ইচ্ছে থাকলে অ্যাডমিশন হওয়া যেতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।